সরি, আমার উচিত হয়নি এভাবে তোমার হাত ধরে টেনে ধরা। কথাটা বলে মিথিলার হাত ছেড়ে দিল শ্রাবণ। এতে করে তার অবুঝ মন ব্যথিত হয়। সেটা কি শ্রাবণ বুঝতে পারলো? কি জানি, হয়তো বুঝতে পেরেছে, হয়তো বুঝতে পারেনি। মিথিলা চলো আমার সাথে। কথাটা বলে মিথিলার হাত ধরে নিয়ে গেল শ্রাবণ। কোথায় যাব আমরা? কথাটা বলে থেমে গেল মিথিলা। মনে হচ্ছে অনেক বড় ভুল কথা বলে দিয়েছে। সে শ্রাবণকে অবিশ্বাস করে এমন না, কিন্তু হঠাৎ করে শ্রাবণের এমন বিহেভিয়ার কেমন জানি লাগছে। তবে খারাপ লাগার থেকে ভালো লাগাটা একটু বেশি ছিল। কেই বা না চাই তার প্রিয় মানুষ, পছন্দের মানুষটির সাথে একটু সুন্দর মুহূর্ত কাটাতে। মিথিলা তার বিপরীত কিছু না। নিজে ভুল বুঝতে পেরে আর কোনো কথা বলল না মিথিলা। চুপচাপ সামনে এগিয়ে যেতে থাকলো। কোথায় যাব সেটা না হয় গিয়ে দেখতে পারবে। কথাটা বলে নিশ্চুপ হয়ে যায় শ্রাবণ। তারপর নেমে আসে তাদের মাঝে নীরবতা। কেউ আর কোনো কথা বলল না, কিন্তু মিথিলা বারবার আর চোখে শ্রাবণকে দেখে যাচ্ছে। যেটা দেখে শ্রাবণের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ভাবলো মেয়েটাকে একটু লজ্জা দেওয়া যাক। আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম, তাই বলে এইভাবে আর চোখে দেখতে হবে না। তুমি চাইলে আমাকে সরাসরি দেখতে পারো। শ্রাবণের কথা শুনে মিথিলার মরি মরি অবস্থা। সে বুঝতে পারেনি শ্রাবণ তার আর চোখে দেখাটা টের পেয়ে যাবে, তাই সে বলল, মোটেও না। আমি কেন আপনাকে আর চোখে দেখতে যাব? তো তুমি বলছো তুমি আমাকে আর চোখে দেখোনি? এক মিনিট, আমি যে আপনাকে আর চোখে দেখছিলাম সেটা আপনি জানলেন কি করে? তার মানে আপনিও আমার দিকে তাকিয়েছিলেন? শ্রাবণের সামনে কোমরে হাত দিয়ে বলল মিথিলা। যা শুনে শ্রাবণ একটু চুপ হয়ে গেল, ফের বলে, আমি কখন তোমার দিকে তাকালাম? আর তুমি হয়তো জানো না আমার সম্পর্কে, তাই এই কথা বললে। হ্যাঁ আইসে, আমার কোথাকার কোন সালমান শাহ। কথাগুলো বিড়বিড় করে বলেও শুনতে পারে শ্রাবণ, তাই বলল, সালমান শাহ কিন্তু বেশ জনপ্রিয় ছিল। এক কথায় বলতে গেলে এই যুগের অনেক মেয়েও কিন্তু তাকে পছন্দ করে। আর আগের মেয়েদের তো স্বপ্নের পুরুষ ছিলেন। কথাগুলো বলে একবার মিথিলার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। কিন্তু শ্রাবণের কথা শুনে মনে মনে ভেবে চলেছে মিথিলা শ্রাবণ তো কোনো মিথ্যা কথা বলছে না। সত্যি তার জন্য অনেক মেয়ে পাগল। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করে পিয়ার মতো অত্যাধিক সুন্দর মেয়েও শ্রাবণের জন্য পাগল। আর পাগল হবেই বা না কেন? শ্রাবণ দেখতে কি কম সুন্দর নাকি? বডি ফিটনেস থেকে শুরু করে তার কথা বলার ধরন, ব্যবহার দেখে যে কেউ মুগ্ধ হবে। সবার স্বপ্নের পুরুষ, এতে কোনো সন্দেহ নেই। কথাগুলো ভাবতে মনের মাঝে বিষাদের ছায়া নেমে এলো। নিজের ভাবনেই এতটা ডুবে ছিল যে খেয়ালই করেনি সামনে থেকে একটা বাইক ছুটে আসছে। হঠাৎ হাতে টান পড়ায় নিজের ভাবনায় ছেদ পড়লে খেয়াল করে তার পাশ ঘেঁষে একটা বাইক চলে গেল। তার আর বুঝতে বাকি রইল না তার বেখেয়ালিতে কি হতে যাচ্ছিল। এই মেয়ে, তোমার ধ্যান কোথায় থাকে? হ্যাঁ, কি নিয়ে এত ভেবে চলেছ? কেউ এভাবে মাঝ রাস্তা দিয়ে হাঁটে? আমি যদি আর একটু দেরি। আচমকা মিথিলার জড়িয়ে ধরে শ্রাবণের কথা বলা থেমে যায়। আর কিছু বলতে পারল না সে। কিন্তু এ কি, মেয়েটা এভাবে কান্না করছে কেন? সে কি একটু বেশি বকা দিয়ে দিয়েছে? কিন্তু তারই বা কি করার আছে? অনেক ভয় পেয়ে গিয়েছিল সে। মনে হচ্ছিল এই বুঝি তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এবার নিজের ভাবনাকে এক সাইডে রেখে মিথিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে দিতে বলল, আরে এভাবে কেউ কাঁদে নাকি? অনেক ভয় পেয়ে গিয়েছিলে তাই না? কিছু হয়নি তো? এই দেখো আমি তোমার সাথে আছি, তুমি ঠিক আছো একদম। কথাগুলো বলার পরও মিথিলার কান্না থামছিল না। তাই ফের শ্রাবণ বলল, এভাবে আর কত সময় জড়িয়ে ধরে রাখবে? দেখো সবাই তো আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে, কেমন ঘুরে ঘুরে আমাদের দেখছে। কথাগুলো কর্ণপাত হতে শ্রাবণকে ছেড়ে দিল মিথিলা। চারিদিকে তাকিয়ে দেখতে পেল সত্যি রাস্তার ধারের মানুষগুলো কেমন করে তাকিয়ে তাদের দেখছে। এবার বেশ বুঝতে পারলো ভয়ের কারণে সে কি করেছে। মুহূর্তে লজ্জায় তার মুখ ছেয়ে গেল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে শ্রাবণকে বলে উঠল, আই এম সরি, আমার ঠিক খেয়াল ছিল না। আমি বুঝতে পারিনি আমি কখন রাস্তার মাঝখানে চলে এসেছি। আর যখন বুঝতে পেরেছি তখন ভয়ে আপনাকে, আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। মাথা নিচু করে কথাগুলো বলল মিথিলা। কিন্তু তার কাদার ফলে হিসকি ওঠায় ঠিকভাবে কথা বলতেও পারছে না। আজকে তো তুমি অনেক বড় ভুল করেছো, আশা করি পরের বার আর এরকম ভুল করবে না। আর হ্যাঁ, রাস্তাঘাটে চলাচলের সময় দেখে শুনে হাঁটবে, কেমন? কথাগুলো বলে একটু থামলো শ্রাবণ, ফের বলল, একটা কথা কি জানো, মাঝে মাঝে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু সবসময় গাড়িওয়ালার দোষ থাকে না।
কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ থাকে। এই ধরো মাঝে মাঝে আমার অন্যমনস্ক হয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। তারপর আবার এমন মানুষ আছে যারা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কখন মাঝ রাস্তায় চলে আসে সে খেয়াল থাকে না, আর যখন খেয়াল হয় তখন অনেকটাই দেরি হয়ে যায়। আবার কিছু মানুষ আছে যারা আত্মহত্যার মতো বড় পাপ কাজ করে থাকে এই রাস্তায়, কিন্তু এই সবের জন্য ভুক্তভোগী হয় কে জানো? কিছু গাড়িওয়ালা, যারা চেষ্টা করে সামনের মানুষটাকে সেভ করার জন্য, কিন্তু তারাও সেটা করতে সক্ষম হয় না। আর সব থেকে বড় কথা হলো আমরা সব সময় অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু গাড়িওয়ালার দোষ দিয়ে থাকি, যেখানে তাদের কোনো দোষ থাকে না। আমি গাড়িওয়ালার পক্ষ নিয়ে কথা বলছি বলে এটা মনে করো না, আমি তাদের দোষ দেখি না, তাদেরও দোষ আছে। কিছু কিছু গাড়িওয়ালা নিজেদের তাড়ার জন্য অনেক দুর্ঘটনা ঘটায়। আবার অনেক গাড়িওয়ালা আছে নেশা করে গাড়ি চালায়, যার ফলে দুর্ঘটনা ঘটে। আবার কিছু সংখ্যক গাড়িওয়ালা আছে যারা সিগন্যাল না দেখে গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটে যায়। এসবের জন্য ভুক্তভোগী হয় আমরা সাধারণ জনগণ। এই সব দুর্ঘটনার জন্য মাঝে মাঝে কিছু লোক গাড়ি অবরোধ করে, বিক্ষোভ করে, যার জন্য সব থেকে সমস্যায় পড়তে হয় আমাদের। আসলে আমাদের সবার উচিত সাবধানভাবে গাড়ি চালানো, রাস্তা পারাপার হওয়া উচিত, তাহলে হয়তো এত দুর্ঘটনার শিকার হতে হবে না। আর কারো কাছের মানুষ, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বা কোনো ভাইয়ের বোনকে হারাতে হবে না। এত সময় নিয়ে মনোযোগ সহকারে শ্রাবণের কথাগুলো শুনছিল মিথিলা, কিন্তু কথাগুলো শেষ হতেই বুঝতে পারলো আজকে শুধু তার বেখালির জন্য খারাপ কিছু হতে পারত। সরি, আমি এখন থেকে সব সময় সচেতনভাবে চলাফেরা করব। আচ্ছা ঠিক আছে, কথাগুলো মনে রাখবে কেমন? হুম। মাথা নাড়িয়ে সম্মতি জানালো মিথিলা। ফের কিছু সময় চুপ করে থেকে শ্রাবণ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। কথাটা বলেই শ্রাবণ চলে গেল। ফের মিনিট দুয়েকের মধ্যে ফিরে আসলো হাতে দুটো আইসক্রিম আর চকলেট নিয়ে। এই নাও। কথাটা বলে আইসক্রিম আর চকলেটগুলো মিথিলার দিকে এগিয়ে দিলে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করলো। বাকিগুলো কিন্তু আপনি খাবেন না। আমি সবকিছুর ভাগ দিলেও আইসক্রিম আর চকলেটের ভাগ কাউকে দিতে পারবো না। কথাগুলো বলে আইসক্রিম খেতে শুরু করলো। নিজের প্রিয় মানুষের ভাগও দিয়ে দিতে পারবে আইসক্রিমের জন্য? প্রিয় মানুষ সবসময় আলাদা হয়, তার ভাগ কখনো কাউকে দেয়া যায় না। আর একটা কথা জানেন তো, মেয়ে মানুষ না তার প্রিয় মানুষের পাশে নিজের ছায়াকেও সহ্য করতে পারে না, সেখানে ভাগ দেওয়া তো দূরের কথা। আইসক্রিম খেতে খেতে উত্তর দিল মিথিলা। কথা বলতে বলতে তারা একটা লেকের পাশে এসে দাঁড়ায়। লেকটা খুব সুন্দর, শীতল বাতাস। লেকের পাশে নানান ধরনের গাছ লাগানো আছে, কৃষ্ণচূড়া গাছও আছে অনেকগুলো। একটা ফাঁকা বেঞ্চ দেখে সেখানে গিয়ে বসলো। এদিকে মিথিলা একে একে চকলেট আর আইসক্রিম খেতে থাকলো, অথচ তার দিকে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেদিকে তার ঘুণাক্ষরেও খেয়াল নেই। তুমি এখানে বসে থাকো, আমি আসছি, কোথাও যাবে না কিন্তু, ওকে? কথাটা বলে কোথাও একটা শ্রাবণ চলে গেল। এদিকে মিথিলা আইসক্রিম শেষ করে চকলেট খাওয়া শুরু করলো। একে একে সব চকলেট শেষ হয়ে গেছে, কিন্তু এখনো শ্রাবণের আসার নাম নেই। এত সময় চিন্তা না হলেও এবার বেশ চিন্তায় পড়ে গেল সে। হঠাৎ হিজাবের উপর কিছুর অস্তিত্ব পেয়ে মাথায় হাত দিয়ে অনুভব করে কিছু পাতা, ঘাস আর ফুলজনিত কিছু। হঠাৎ করে মাথায় এসব দেখে মাথা উঁচু করে দেখে শ্রাবণ তার পিছনে দাঁড়িয়ে আছে। এবার মাথা সোজা করে ফের মাথায় হাত দিয়ে কি আছে দেখার জন্য সেটা হাতে নিয়ে সামনে এনে দেখে একটা ক্রাউন। একটা গাছের ডাল দিয়ে একটা সুন্দর ক্রাউন বানিয়ে নিয়ে এসেছে শ্রাবণ, যেটা দেখে মুহূর্তের মাঝেই মিথিলার চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। ধন্যবাদ শ্রাবণ, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্রাউন তৈরি করে দেওয়ার জন্য। এই নিন, পরিয়ে দিন। কথাটা বলে শ্রাবণের সামনে হাত বাড়িয়ে দিলে শ্রাবণও ক্রাউন নিয়ে মিথিলার মাথায় পরিয়ে দেয়। এই শ্রাবণ, ওই দেখেন ফুচকা, চল ফুচকা খাবো। শ্রাবণকে একা রেখেই মিথিলা চলে গেল ফুচকাওয়ালার কাছে। আর শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে এই ভেবে যে এই মেয়ে একটু আগেই ভয় পেয়ে কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছিল, তাকে জড়িয়ে ধরেছিল। মাঝে মাঝে মনে হয় মেয়েটা ম্যাচিউর হয়েছে, তো আবার মনে হয় না মেয়েটা এখনো ইম্যাচিউর রয়ে গেছে। কিছু সময় হেসে সামনে চলে গেল সেও। এই নিন, খেয়ে দেখুন কেমন। শ্রাবণের সামনে একটা ফুচকা এগিয়ে দিয়ে খেতে বলল মিথিলা। না তুমি খাও, আমি ফুচকা খাই না। আরে নিন তো, টেস্ট করে দেখুন কত মজার।
কথাটা বলে এক প্রকার জোর করে শ্রাবণের মুখে পুরে দিল ফুসকা। তারপর আরও কিছু সময় লেগে পারে দুজন গল্প করে বেরিয়ে পড়ল নিজেদের গন্তব্যে। মিথিলা, গাড়ি থেকে সবে মাত্র নেমে দাঁড়ায় মিথিলা। হঠাৎ শ্রাবণের ডাকে পিছু ফিরে তাকালে শ্রাবণ একটা প্যাকেট তার দিকে এগিয়ে দেয়। বুড়কুচকে কিছু সময় তাকিয়ে থাকে, ফের মুচকি এসে প্যাকেট নিজের হাতে নেয়। প্যাকেটে হালকা খুলে দেখে তাতে অনেকগুলো আইসক্রিম বক্স আর অনেকগুলো চকলেট আছে। তা দেখে ঠোঁটের হাসি বিস্তার করে। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ শ্রাবণ, কিন্তু এগুলো কখন কিনলেন? এত সময় তো আমি আপনার সাথেই ছিলাম, কই তখন তো আর খেয়াল করলাম না। তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি খুশি হলেই হবে। কথাগুলো গম্ভীর মুখে বলল শ্রাবণ। তারপর আর মিথিলাকে কিছু বলতে না দিয়ে বাই বলে চলে যায়। আর মিথিলা কি হলো কিছু বুঝতে পারল না, শুধু হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল। কি হলো? এত সময় তো ঠিকই ছিল, তাহলে এখন আবার কি এমন হলো যে আমাকে কিছু বলতেও দিল না? গলায় অবাকতা নিয়ে কথাগুলো বলে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে সেও বাড়ির ভিতরে চলে যায়। কি রে আপুই, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? মিথিলার দিকে কেমন সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল অহনা। কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে অহনা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তার চোখে মুখে রয়েছে হাজারো কৌতূহল আর প্রশ্ন। যা দেখে মিথিলা হাসার চেষ্টা করে বলল, কি রে, তুই কখন এলি? আর এসেই দরজার সামনে কেন দাঁড়িয়ে আছিস? ভেতরে এসে বস। কথাটা বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় মিথিলা। আর অহনা রুমের ভেতরে আসতে আসতে ফের বলল, এসেছি সেই অনেকক্ষণ যাবৎ, কিন্তু আমি এসে দেখি তুমি কিছু নিয়ে মনে মনে অনেক খুশি, যার জন্য আমার উপস্থিতি টের পাওনি। কথাগুলো বলে ডিভাইনের উপর বসলো অহনা। আরে তেমন কিছুই না। তাহলে কেমন কিছু আপুই, ওই দিনের ভাইয়ার মতো নাকি? কথাটা বলে মুখ টিপে হাসতে শুরু করলো অহনা। আর মিথিলা চোখ বড় বড় করে অহনার দিকে তাকিয়ে রইল। যা দেখে অহনা হাসি বন্ধ করে বলতে লাগলো, আরে আপুই, ওই দিন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর শ্রাবণী আপুর সাথে দেখা হলো না? সেই দিন তো ওই ভাইয়াটা তোমার দিকে হা করে তাকিয়েছিল, তুমি দেখোনি? আমি তো তোমাকে বাসায় থাকতেই বলেছিলাম, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল। ভাইয়া তো তোমার দিকে মুগ্ধ হয়েই তাকিয়েছিল। অহনার কথা শুনে মিথিলা লজ্জায় লাল হয়ে যায়। যা, কি বলিস এসব? উনি এমন ছেলেই না। উনি কেন কারোর দিকে মুগ্ধ হবে? সবাই তো ওনার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। তা ঠিক বলেছ, আমি নিজেই তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। দেখতে কি সুন্দর, তাই না বলো? আমার ওনাকে মনে ধরেছে। লজ্জা পাওয়ার ভান করে দু হাত দিয়ে মুখ ঢেকে নিল অহনা। এই, তোর বয়স কত জানিস তুই? আর এই বয়সে এত পাকনা পাকনা কথা শিখেছিস না? দাঁড়া, আমি বাবাকে বলছি তুই কতটা পেকে গেছিস। যা এখান থেকে, গিয়ে পড়তে বস। ধমকে সুরে অহনাকে বলল মিথিলা। আমি এখন বড় হয়েছি, আর আমার বয়স কিছুদিন পর 16 হবে। আমার সব ফ্রেন্ড প্রেম করে, তাদের সবার বয়ফ্রেন্ড আছে, শুধু আমার নেই। কথাগুলো বেশ আফসোস নিয়ে বলল অহনা। যা শুনে মিথিলা বলল, হ্যাঁ, আপনি তো এখন বড় হয়ে গেছেন। আপনার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আপনার নাই। তার জন্য আপনার খুব আফসোস হয়, তাই না? কথাটা শুনে অহনা উপর নিচ মাথা নাড়ে। যা দেখে মিথিলা ফের বলল, আচ্ছা, আপনার আফসোস করতে হবে না। আমি আপনার কষ্ট মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি বড় হয়ে গেছেন, তাহলে তো আপনাকে বিয়ে দিতে হবে, তাই না? আমি বরং যাই, বাবার সাথে কথা বলি। গিয়ে বলি, বাবা, তোমার ছোট মেয়ে আর ছোট নেই, তার বড় আফসোস। তার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, শুধু তার নেই। তুমি বরং তার এই আফসোসের জন্য একটা রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দাও, এতে আর কোনো আফসোস থাকবে না তার। কথাগুলো বলে ভুরু নাচায় মিথিলা। আর এদিকে মিথিলার কথা শুনে অহনার অবস্থা প্রায় কেঁদে দিবে দিবে ভাব। আচ্ছা, আমি তাহলে বরং বাবার কাছে যাই। বাবা, ও বাবা। কথা বলে রুম থেকে বের হওয়ার জন্য বের হচ্ছিল মিথিলা। যা দেখে অহনা এবার সত্যি সত্যি কান্না করে দিল। আমি তো মজা করে বলেছি, আমি এখনও তো অনেক ছোট রয়েছি। আমার বয়ফ্রেন্ড চাই না, আমি বিয়ে করতেও চাই না। আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই আপুই।
প্লিজ তুমি বাবাইকে কিছু বলো না। কথাগুলো বলতে বলতে হেসকে উঠে যায় অহনার। মিথিলা কথাগুলো মজা চলে বললেও বুঝতে পারেনি তার ছোট বোনটা এভাবে কান্না করে দিবে। অহনা বরাবর একটু ইমোশনাল টাইপের মেয়ে, আর মা বাবা তার আপুই বলতে সে পাগল। অহনার কান্না দেখে অহনার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে পাগলি, আমি তো মজা করে বলেছি। আমি কি সত্যি সত্যি বাবাকে গিয়ে বলতাম নাকি? এখন আর কান্না করে না। কিন্তু বোন, এখন সময় হচ্ছে তোমার লেখাপড়া করার, নিজের স্বপ্ন পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ। প্রেম ভালোবাসা আমাদের জীবনে আসবে, আর তার জন্য এখনো সময় পড়ে আছে। কিন্তু এখন সময় আমাদের ঘুরে বেড়ানো, লেখাপড়া করা, ক্যারিয়ারের দিকে ফোকাস করো। এখন যাও, গিয়ে পড়তে বসো। মিথিলার কথা শেষ হতে রুম থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য অগ্রসর হয় অহনা, কিন্তু দরজার সামনে গিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলে উঠল, কিন্তু আপুই যাই বলো না কেন, ভাইয়া কিন্তু বেশ হ্যান্ডসাম, তোমার সাথে বেশ মানাবে। আমার কিন্তু তাকে জামাইবাবু হিসেবেই চাই। কথাটা বলে অহনা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়, আর মিথিলা পাগলি বলে সম্বোধন করে সেও চলে যায় ওয়াশরুমে। তুমি খুব স্পেশাল আমার কাছে, সেটা কি তুমি জানো? তোমার প্রতি আমি যে দিনকে দিন আসক্ত হয়ে যাচ্ছি, তোমার থেকে দূরে থাকা আমার জন্য কষ্টকর হয়ে উঠছে। এভাবে আসক্ত হতে থাকলে নিজেকে কিভাবে কন্ট্রোল করব বলো? একটা ছবির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল শ্রাবণ। দীর্ঘ সময় নিয়ে একটা মেয়েকে মনের মাঝে বপন করেছে সে। এক বৃষ্টিময় সন্ধ্যায় দেখেছিল তাকে, প্রথম দেখায় মনে ওঠে এক ঝড়, যা এখন প্রণয়ে তৈরি হয়েছে। দাভাই, তোমার ফ্রেন্ড এসেছে। ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে শ্রাবণকে ডেকে উঠল শ্রাবণী। অভি ভাইয়া, তোমরা দাভাইয়ের রুমে গিয়ে বসো, আমি তোমাদের কফি দিতে বলছে। কথাটা বলে টুম্পাকে ডেকে শ্রাবণীর রুমে 4টা কফি পাঠাতে বলল। এই শ্রাবণ, রেডি হয়ে নে। শ্রাবণের রুমে ঢুকতেই কথাটা বলল রোদ। কিন্তু কেন? আর তোরা এ সময় এখানে কি মনে করে? রোদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল শ্রাবণ। যা শুনে রোদ কিছু বলতে মুখ খুলতে যাওয়ার আগে নীল পাশ থেকে বলে উঠল, ভাই, এই শালা আমাদেরও কিছু বলে এখানে ধরে বেঁধে নিয়ে এসেছে। রোদের মাথায় গাঁটটা মেরে বলল নীল। কি হয়েছে রোদ, কোনো সমস্যা? শ্রাবণ আর কেউ কিছু না জানলেও তুই তো সবটা জানিস, তুই কিছু একটা কর প্লিজ ভাই। রোদের কথা শুনে অভি আর নীল একবার নিজেদের দিকে তো একবার শ্রাবণের আর রোদের দিকে তাকাচ্ছে বারবার। কি এমন জিনিস সেটা এরা জানে না, কিন্তু শ্রাবণ জানে, আর বোঝার চেষ্টা করছে আসলে কাহিনী কি, কিন্তু কিছু বুঝতে পারলো না। তাই কিছু বলার জন্য যেই না মুখ খুলতে যাবে, তার আগে রোদের কথা শুনে আর কিছু বলতে পারলো না। এবার যা বোঝার বুঝে গেল নিজ থেকেই। শালা, তুই ডুবে ডুবে জল খাও আর আমাদের কিছু বলো না, আর যখন আজকে বিপদ পড়ছে এখন আমাদের বলতে আসছো। আর শ্রাবণ, তুই আমার থেকে এত বড় কথা কি করে লুকালি? অভিমান করে প্রথম রোদকে বলেও শেষ কথা শ্রাবণকে বলল নীল। ভাই প্লিজ কিছু একটা কর, আমি তিথিরে অনেক ভালোবাসি। ওয়েট, তোকে কে বলেছে আজ তিথির বিয়ে? রোদকে প্রশ্ন করল শ্রাবণ। কি, তিথির বিয়ে? কোন তিথি দাভাই? কফি নিয়ে উপরে আসছিল টুম্পা, কিন্তু কিছু একটা মনে হতে টুম্পার হাত থেকে ট্রেন নিচের হাতে নিয়ে নিজেই কফি দিতে আসে শ্রাবণী। আর এসেই শ্রাবণের বলা কথা শুনতে পায়, তাই শ্রাবণ একে একে সব কিছু খুলে বলল তাকে। কি বলো দাভাই, তিথি আর রোদ ভাইয়া ডেট করেছে আর আমরা কিছুই জানি না? আবার নাকি তারা আজকে বিয়েও? অবাক হয়ে শ্রাবণীকে বলল শ্রাবণী। শুধু তুমি না, আমরা কেউ জানতাম না যে রোদ আর তিথির মাঝে কিছু চলছে। আমাদের কিছু বলেনি, শুধুমাত্র তোমার দা ভাই জানতো। নীল বলল। যা শুনে অভি নিজেও মাথা নেড়ে বলতে লাগলো, আজকে যদি বিয়ে না হতো তাহলে দেখা যেত এই সালে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাও আমাদের কিছু বলবে না। আরে তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুই নিজে জানিস না? না। সোজা স্বীকার করে নিল শ্রাবণী। বাহ, কি বন্ধুত্ব! ব্যঙ্গ করে বলল নীল। আরে ওই নিজেই জানতো নাকি আজকর বিয়ে? জানার পর তো আমাকে সবার আগে বলছে। সবার উদ্দেশ্যে বলল রোদ। যা শুনে সবার মুখ হা হয়ে গেল। সত্যি কথা বলতে শ্রাবণী বা মিথিলা কেউ জানে না তিথির আজকে বিয়ে। এমনকি তিথি নিজেও জানে না তো না আজকে তার বিয়ে। আর সব থেকে বড় কথা, তিথির বাবা মা চেয়েছিল এখন বিয়ে পড়িয়ে রাখতে। তিথির অনার্স শেষ হলে তখন ধুমধাম করে বিয়ে দেবে।
কিন্তু তিথি যখন জানতে পারে তখন রোদকে ফোন দিয়ে সব বলে। তিথির বাবা মা যখন তিথির নানু বাড়ি যায় তখন তিথির মামাতো ভাই জিসানের সাথে বিয়ের কথা বলে তারা রাজি হয়ে যায়। নিজের মেয়েকে নিজেদের কাছে রাখার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে, তাই 7-5 না ভেবে তারা রাজি হয়ে যায়। এমনকি তিথির মতামত নেওয়ার প্রয়োজনও মনে করে না, যার জন্য তিথি নিজেও কিছু জানতো না। আজকে সন্ধ্যায় হঠাৎ মামা মামিকে দেখে একটু চমকালো। ধীরে ধীরে মা আর মামির কথা শুনে আসলে এখানে তারা কেন এসেছে। মা বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই তো বলি, তিথির বিয়ে আর আমরা কিছুই জানতে পারবো না, এটা কখনো হয় নাকি? আচ্ছা ঠিক হয়েছে, এবার সবাই রেডি হয়ে নে। আমরা সবাই এখন তিথিদের বাড়িতে যাব। ওর শ্রাবণী, তুইও যা, রেডি হয়ে নে। কথাটা বলে শ্রাবণীকে তাড়া দিল শ্রাবণ, আর ভাবতে থাকলো কি করবে। এই শ্রাবণ, কি ভাবলি বলতি? শ্রাবণকে পায়চারি করতে দেখে বলল রোদ। গেলেই দেখতে পারবি, চল। বলেই শ্রাবণ একটা জ্যাকেট নিয়ে বের হয়ে গেল। এদিকে শ্রাবণী গ্রুপ কলে সবকিছু মিথিলা আর শাওনীকে বলে দিয়েছে, এখন তারাও যাবে। এটা শ্রাবণকে বলতে শ্রাবণ কিছু একটা ভেবে ঠিক আছে বলে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তারপর একে একে মিথিলা আর শাওনীকে পিক করে নিয়ে চলে যায় তিথিদের বাড়িতে। একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সবাই। বাড়িটা সুন্দর রং করা, আর সামনে ছোট্ট একটা বাগান আছে। ছোট একটা বাড়ি, কিন্তু দেখতে খুব সুন্দর। কিছু সময় দাঁড়িয়ে থেকে একে একে সবাই ভিতরে চলে যায়। হঠাৎ এতগুলো ছেলে মেয়ে দেখে একটু ঘাবড়ে যায় তিথির বাবা মতিউর রহমান। কিন্তু মিথিলা আর সায়নীদের দেখে ছোট এক বিস্তর হাসি নিয়ে তাদের সামনে যায়। আরে মিথিলা যে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, ভেতরে এসে বসো। আজকে এসে খুব ভালো করেছো মা। আজ তোমার বান্ধবী তিথির বিয়ে, ঘরোয়াভাবে আয়োজন করেছি। আবার হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার আর তোমাদের বলা হয়ে ওঠেনি। তা এখন যখন এসেছো খুব ভালো করেছো। এই মমতা, মিথিলার আসছে, ওদের জন্য শরবত নিয়ে আসো। শেষ কথাগুলো তিথির মা মিসেস মমতা রহমানকে ডেকে বলল মতিউর রহমান। যাও মা, তিথির ঘরে গিয়ে বসে গল্প করে ওর একটু রেডি করে দেও। মতিউর রহমানের কথা শুনে শ্রাবণী আর শাওনী তিথির কাছে গেলেও মিথিলার সোফায় বসে থাকলো। আঙ্কেল, আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না, আমরা ঠিক আছি। শ্রাবণ মতিউর রহমানের উদ্দেশ্যে বলল, কিন্তু মতিউর রহমান শ্রাবণকে চিনতে না পারে একবার মিথিলার দিকে তাকিয়ে ফের বলল, তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, উনি হলেন শ্রাবণী এর বড় ভাই শ্রাবণ, আর ওনার পাশে উনি হলেন অভি, তারপর নীল, আর উনি হলেন রোদ ভাইয়া। এরা সবাই বন্ধু। একে একে সবার পরিচয় দিয়ে দেয় মিথিলা, যা শুনে মতিউর রহমান ও আছে বলে চুপ হয়ে যান। কিরে লেটলতি, আমাদের ছাড়াই বিয়ে করতে যাচ্ছিলে, কিন্তু দেখ তোর সেই আশা আর পূরণ হলো না। আমরা ঠিক হাজির হয়ে গেছি। তিথির রুমে প্রবেশ করতে করতে উক্ত কথাগুলো বলল শাওনী। হঠাৎ করে শাওনীর গলা শুনে পিছন ফিরে দেখে শাওনী আর শ্রাবণী দাঁড়িয়ে আছে। ওদের দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় তিথি, আর বলতে থাকে, আমি এই বিয়ে করতে চাই না রে। আমি রোদকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কথাটা বলে ফের কান্না করতে শুরু করে তিথি। আর পাগলি, কান্না করে না, আমরা সবাই আছি তো তোদের সাথে। বাইরে মিথিলা, শ্রাবণ ভাইয়া, অভি, ছবি, রোদ ভাইয়া আর নীল ভাইয়া বসে আছে। তারা ঠিক সব কিছু সামলে নিবে। এবার ছেড়ে কাজ তো, এতদিন ধরে চলছে সব, আর আমরা কিছুই জানি না। বাহ ভাই বাহ, এই না হলে আমার বান্ধবী শালি মির্জাফর একটা বার আমাদের বললিও না। বিছানায় বসতে বসতে বলল সায়নী, যা শুনে আপনি কান্না থেমে গেল তিথি। ভার্সিটিতে ফার্স্ট দিন থেকেই আমি তোদের বলতে চেয়েছিলাম, কিন্তু ওই কাঠফাটা রোদ আমাকে কিছুই বলতে নিষেধ করেছে। কাচুমাচু মুখ করে বলল তিথি। কাঠফাটা রোদ, খুব সুন্দর নাম দিয়েছিস। কথাটা বলে শাওনী আর শ্রাবণী হেসে উঠল, যা দেখে তিথি নিজেও হেসে দিল। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। মতিউর রহমানকে উদ্দেশ্য করে বলল মিথিলা, যা শুনে ওনার ভুরু কুঁচকে গেল। নিজেকে স্বাভাবিক রেখে মুখে হাসি নিয়ে বলল, হ্যাঁ মা বলো, তুমি কি বলতে চাও? মতিউর রহমানের কথা শুনে একটু নড়চড়ে বসলো মিথিলা, তারপর বলল, আঙ্কেল, আপনি কি এই বিয়ের বিষয়ে তিথির মতামত নিয়েছেন? তিথি কি এই বিয়ে করতে রাজি?
মিথিলার কথা শুনে একটু থতমত খেয়ে যায় মতিউর রহমান, কিন্তু নিজেকে সামনে নিয়ে হাসি মুখে বলল, মতামত নেওয়ার কি আছে? আমরা যা সিদ্ধান্ত নেব তিথি তাই শুনবে। আমরা কি ওর খারাপ চাই নাকি? আঙ্কেল, আমিও আপনার সাথে একমত, কিন্তু আঙ্কেল আপনার কি একটু মনে হলো না বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে তিথির মতামত নেওয়া দরকার? একটাবার কি জানতে চেয়েছেন তিথি কাউকে পছন্দ করে নাকি? মিথিলার কথা শুনে মুখটা কালো অন্ধকার হয়ে যায় মতিউর রহমানের। আঙ্কেল, তিথি রোদ ভাইয়াকে ভালোবাসে আর রোদ ভাইয়াও তিথিকে ভালোবাসে। আঙ্কেল, আপনি সাময়িক খুশির জন্য কি নিজের মেয়ের খুশি থাকার কারণকে তার থেকে আলাদা করে দেবেন? আপনার জন্য একটা না, দুইটা না, তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। আঙ্কেল, মনে একজনকে রেখে কি অন্য কারোর সাথে সংসার করা যায়? আপনারই একটা সিদ্ধান্তের জন্য যদি তিথি বা রোদ ভাইয়া কোনো সিদ্ধান্ত নেয় যেখানে আর আমাদের কিছু করার থাকবে না, আর তার জন্য কি আপনি দায়ী থাকবেন না? তখন কি আপনি নিজে নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন? যখন তিথি আপনাকে দেখবে তখন তার কি মনোভাব হবে সেটা ভেবে দেখেছেন? আজ যদি তিথির অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে হয়তো সে আপনাকে দেখানোর জন্য উপরে হাসি ফুটে রাখবে, কিন্তু মন থেকে কি সবকিছু মুছে ফেলে দিতে পারবে? নাকি আপনাকে দেখলে এইটা মনে থাকবে, এই বাবা আমার থেকে আমার সব খুশি থাকার কারণ, আমার ভালো থাকার কারণ সব কেড়ে নিয়েছে? আঙ্কেল, এখানে শুধু তাদের কথা বাদ দিন, কিন্তু যার সাথে তিথির আজকে বিয়ে হবে তার কি হবে? এখানে তার কি অপরাধ বলেন? কেন শুধু শুধু তার জীবন নষ্ট করতে যাব? আজকে বিয়ে হয়ে গেলে হয়তো যার সাথে বিয়ে হবে সে সারাদিন বাইরে থেকে এসে রাতে তার স্বামীর অধিকার চাইবে, আর এতে তিথি নিজেও বাধা দিতে পারবে না। কিন্তু আঙ্কেল, এখানে মনের মিল কোথায়? মেয়েদের জন্ম কি শুধু মানিয়ে নেওয়ার জন্য হয়েছে? কথাগুলো বলতে বলতে মিথিলার গলা শুকিয়ে যায়, যার জন্য সে একটু পানি খেয়ে নেয়। কিন্তু এবার মিথিলাকে কিছু বলতে না দিয়ে শ্রাবণ বলতে শুরু করলো, আঙ্কেল, পৃথিবীর সব মা বাবা চায় তাদের সন্তানদের সুখে দেখতে। এটা কোনো অন্যায় কাজ না। এটা তো মা বাবার স্বপ্ন, তাদের সন্তানদের একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে শান্তি পাবে। কিন্তু আঙ্কেল, এই ভালো ছেলের জন্য কিন্তু মাঝে মাঝে দেখা যায় মা বাবা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু এর জন্য দোষী হয় হয়তো ভাগ্য, না হলে মেয়ে। কিন্তু আঙ্কেল, আমরা যদি এই ভালো ছেলের পিছনে না ছুটে নিজের সন্তানের ভালো থাকার কারণকে বেছে নেই তাহলে কি খুব অন্যায় হয়ে যাবে? আঙ্কেল, রোদ অনেক ভালো ছেলে, তিথিকে সবসময় ভালো রাখতে পারবে। আমার বন্ধু বলে বলছি না, আপনি চাইলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আর সব থেকে বড় কথা হলো, ও শুধু আমার বন্ধু না, আমার ভাই। আঙ্কেল, আমরা যদি কিছু ভুল থাকি বা অন্যায় করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন, কিন্তু এই সুন্দর সম্পর্ককে শেষ করে দিবেন না প্লিজ। কথাগুলো বলে মতিউর রহমানের দিকে তাকিয়ে থাকে সবাই তার রিয়াকশন বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে না পেরে মাথা নিচু করে বসে থাকে সবাই। মতিউর রহমান বেশ কিছু সময় নিয়ে ভেবে দেখলেন কথাগুলো সত্যি। যদি এই বিয়ে হয়ে যায় তাহলে একসাথে কতগুলো জীবন নষ্ট হয়ে যাবে, আর নিজের মেয়ের কাছেও ছোট হয়ে যাবে। শুধু তাই নয়, যদি মেয়ে তার কোনো খারাপ অঘটন ঘটিয়ে ফেলে তখন কি হবে? না না, এইটা হতে পারে না। সব কিছু চিন্তা ভাবনা করে দেখলেন এরাই সত্য, তাই একটু নড়চড়ে বসে বলেন, তোমরা ঠিক বলেছ। সবার আগে আমার মেয়ের সুখে থাকার কারণ কে, তার সাথে এক করে দেওয়া, তারপর বাকি সব। আসলে বাবা মানুষ তো মেয়ের সুখে থাকার কথা চিন্তা করে আর কিছু ভাবিনি। প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু আমি এইটা ভুলে যাই আমার মেয়ের সুখ কিসের মাঝে। তোমরা সঠিক সময় আমাকে না বুঝালে হয়তো আমি সারা জীবন আমার মেয়ের কাছে ছোট হয়ে যেতাম। কিন্তু আমার একটা শর্ত আছে। এত সময় মতিউর রহমানের কথা শুনে সবাই খুশি হলো। এবার চিন্তা শুরু হতে করলো উনি আবার কি বলেন তা শোনার জন্য। জি আঙ্কেল, বলেন কি বলবেন? মতিউর রহমানের দিকে তাকিয়ে বলল মিথিলা, যতদিন না রোদ নিজে একটা জব করছে ততদিন পর্যন্ত ওদের বিয়ে হবে না। আর শুধু রোদ না, সাথে তিথির অনার্স যে পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত বিয়ে হবে না, ঠিক আছে? মতিউর রহমানের কথা শেষ হতেই পিছন থেকে তিথি গলা জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাদের বলতে পারিনি। আর
আমাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবা। আই লাভ ইউ বাবা। আই এম দ্য বেস্ট বাবা ইন দ্য ওয়ার্ল্ড। কথাগুলো বলে মতিউর রহমানের গালে চুমু খেলো তিথি, আর মতিউর রহমান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এতদিন ধরে এইসব চলছে আর আমাদের কিছুই বললি না? বাহ, খুব ভালো। আঙ্কেলকে ধন্যবাদ, উনি ছিলেন বলেই এই সত্যটা জানতে পারলাম, না হলে তো আমরা কোনোদিন জানতে পারতামই না। হ্যাঁ ঠিক বলেছিস। ভাগ্যিস রোদ ভাইয়া দা ভাইয়ের কাছে এসেছিল। শালি বিয়ে হয়ে বাচ্চা নিয়ে এসে বলতো, এই দেখ আমাকে না সবসময় লেট লতিফ বলতি, এখন দেখ তোদের আগেই আমার বিয়ে হয়ে বেবিও হয়ে গেছে। আর বেচারা রোদ ভাইকে দেখিয়ে বলতো, বাবাই এইটা হলো তোমার মামা। ঠিকই বলেছিস, বেচারা রোদ ভাই চেয়েছিল ছায়া হতে, তা না হতে পেরে পরে মামা হয়ে যেত। এই তোরা শুধু আমার দোষ কেন দিচ্ছিস? দোষ কি আমার নাকি? আমি তো চেয়েছিলাম তোদের বলতে, কিন্তু রোদ আমাকে বলতে নিষেধ করেছিল। ওহ, রোদ ভাই তোমাকে বলেছে আর তুমি রাজি হয়ে গেছ? আমরা তোর কিছু না, সব কিছু তোর ওই রোদ ফোদ, তাই না? কি করব বল, আমার সেই ভার্সিটির প্রথম দিন থেকেই রোদকে ভালো লাগতো, তাই তো না করার সাথে সাথে আর কিছু বলতে পারিনি। আর ওর নাম রোদ ফোদ না। হ্যাঁ তাই বলো, আর কি ভালোবাসা। ওর নাম রোদ ফোদ না। বাহ ভাই বাহ, এই জীবনে যে করলাম একটা রোদ ফোদ জোটাতে পারলাম না। তুমি রোদ ফোদ জুটাবে কি করে? তুমি তো শুধু ঝগড়াই করতে পারো। একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করলে দেখা যাবে কালকে ব্রেকআপ করে নিছে তোর ঝগড়ার জন্য। এত সময় নিয়ে সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপে কথা বলছিল মিথিলারা, কিন্তু এখন শুধু মিথিলা নীরব দর্শক হিসেবে কাজ করে গেছে, আর বাকি সবাই কথাগুলো বলে গেছে। মিথিলা তো শ্রাবণের ফেসবুক প্রোফাইল ঘেটে ঘেটে দেখছে, কিন্তু কখন যে ভুল করে রিকোয়েস্ট চলে গেছে সেটা তার খেয়াল নেই। ধন্যবাদ শ্রাবণ, তুই আর মিথিলা যদি তিথির বাবাকে না বোঝাতি তাহলে হয়তো আজ আমি আর তিথিকে নিজের করে পাইতাম না। ভাই, তোর মতন বন্ধু যেন সবার হয়। কথাগুলো বলে শ্রাবণকে জড়িয়ে ধরল রোদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোরা শুধু আমার বন্ধু না, তোরা এক একজন আমার ভাই। তোদের জন্য আমি সব করতে পারি, আর এইটা তো সামান্য কিছু। এখন বাড়িতে যা, অনেক রাত হয়ে গেছে। আর হ্যাঁ, আঙ্কেল আন্টি বাসায় আসলে তাদের নিয়ে কথা বলিস, আর তিথির বাবা মায়ের সাথে কথা বলতে বলিস, ঠিক আছে? এখন যা। কথাগুলো বলে ঠেলে রোদকে সবার দিকে পাঠিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় শ্রাবণ। এই মিথিলা, তুই চুপ করে আছিস কেন? নাকি তুইও তিথির মতো টিপে টিপে জল খাচ্ছিস? তুই যদি এমন করিস তাহলে এই জীবন রেখে আর কোনো লাভ নাই বোন, বনবাসে চলে যাব। এই তোরা একটু চুপ কর ভাই। আর আমি কি তোদের কথা শুনছি নাকি? সব তো শুনছি। তিথি এতবার একটা কাজ করলো আমাদের না বলে, আর তুই কিছু বলি না? তাদের কথার মাঝে হঠাৎ করে মিথিলার ফোনে একটা নোটিফিকেশনের শব্দ শোনা গেল। সে নোটিফিকেশন চেক করতে গিয়ে অবাক হয়ে যায়। শ্রাবণ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু সে কখন রিকোয়েস্ট দিয়েছে? সে তো শ্রাবণের প্রোফাইল। ও নো, আমি এটা কি করে করলাম? এখন শ্রাবণ আমার সম্পর্কে কি ভাববে? নিজে নিজে কথাগুলো বিড়বিড় করে বলল মিথিলা। এর মাঝে আবারও নোটিফিকেশনের শব্দ শোনা গেলে চমকে ওঠে মিথিলা। না, এবার তার বান্ধবীগণ মেসেজ করেছে। আচ্ছা, কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে, আর তখন বাকি কথা হবে। এখন বাই, গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ বেবিরা। কথাটা বলে অফলাইন চলে গেল মিথিলা, আর বাকি সবাই শুধু ভাবতে থাকে মিথিলার কি হয়েছে, হঠাৎ করে কেন এমন অদ্ভুত ব্যবহার করছে। কিন্তু এটা নিয়ে কেউ বেশি কিছু ভাবলো না। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে দরজার কাছে যায়। তারপর গিয়ে রহিমা খালাকে কফি দিতে বলে সে পুনরায় রুমে এসে সোজা বেলকনিতে চলে যায়। ফোনের ডাটা অন করতেই অনেকগুলো নোটিফিকেশন আসে, কিছু হোয়াটসঅ্যাপ, কিছু ইনস্টাগ্রাম আর কিছু ফেসবুকে। কিন্তু এত নোটিফিকেশনের মাঝেও একটা নোটিফিকেশন দেখে আপনা আপনি ভুরু কুঁচকে যায়। সাথে কিছুটা অবাকও হতে ভুলিনি। শেখ মিথিলা আহন্তি থেকে রিকোয়েস্ট এসেছে। হঠাৎ মিথিলার আইডি থেকে রিকোয়েস্ট দেখে ভাবলো একটু প্রোফাইল দেখা যাক। যেই ভাবা সেই কাজ। প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি দেখে হাত থেমে গেল।
চোখ আটকে গেল একটা ছবিতে। কিছু না ভেবেই কেন জানি ছবিটা সেভ করে নিল। শ্রাবণ বাবা, তোমার কফি। এত সময় বেলকনিতে দাঁড়িয়ে ফোন ঘাঁটছিল শ্রাবণ। রহিমা খালার কথা শুনে রুমে চলে আসে। খালা 30 মিনিট পর আর 1 কাপ কফি দিয়ে যেও, আমার পড়া বাকি আছে আর সামনে পরীক্ষা। তুমি আর 1 কাপ কফি দিয়ে যেও, কেমন? ঠিক আছে বাবা। কথাটা বলে রহিমা খালা শ্রাবণের রুম থেকে চলে যায় আর শ্রাবণ কফি নিয়ে পড়ার টেবিলে চলে যায়। কিন্তু যাওয়ার আগে মিথিলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতে ভুলেনি। এই মিথিলা শোনো, আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে এসেছিল মিথিলা। লাইব্রেরি থেকে কিছু বই কালেক্ট করা ছিল, যার জন্য একটু তাড়াতাড়ি এসেছে। কিন্তু হঠাৎ করে কেউ একজন পিছন থেকে ডেকে উঠলে সে সেখানে থেমে যায় আর পিছনে তাকিয়ে দেখে রোদ তাকে ডেকেছে এবং তার দিকেই এগিয়ে আসছে। জি ভাইয়া বলুন, কিছু বলবেন? রোদ মিথিলার সামনে এসে দাঁড়ালে মিথিলা প্রশ্নটা করে। হ্যাঁ বলার ছিল। আসলে কালকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আর শ্রাবণ আমার জন্য যা করেছো তা আমি কখনোই বলতে পারবো না। ভাইয়া এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকু করব না তো কার জন্য করব বলুন? কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে, আপনি আমাদের থেকে তিথিকে কথাটা লুকাতে বলে। শেষ কথাটা গাল ফুলিয়ে বলল মিথিলা। ওই আর কি, তুমি কিছু মনে করো না কেমন? কথাটা বলেই মিথিলার মাথায় হাত বুলিয়ে চলে গেল রোদ। সবাই শুধু আমার মাথায় হাত বুলিয়ে দেয় কেন, আমি সেটাই বুঝতে পারি না। আমি কি এখনো ছোট বাচ্চা নাকি যে সবাই এভাবে আমার মাথায় হাত বুলিয়ে দেয়? আর একবার কেউ আসুক আমার মাথায় হাত বুলিয়ে দিত, হাত ভেঙে দিয়ে বুঝিয়ে দিব শেখ মিথিলা আহন্তি ছোট বাচ্চা নয়। মুখের অদলে একটু রাগী ভাব নিয়ে কথাগুলো বলে লাইব্রেরিতে চলে গেল মিথিলা। তুমি এটা ঠিক করলে না শ্রাবণ, এর জন্য না এই মেয়েটাকে পস্তাতে হয়। কথাটা বলে গাড়ি নিয়ে চলে যায় পিয়া। রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিল শ্রাবণ আর মিথিলা, যেটা পিয়া দেখে নেয়। আসলে হয়েছে কি, ভার্সিটির ছুটির শেষে পিয়া শ্রাবণকে বলেছিল তার সাথে কফি খেতে যেতে, কিন্তু শ্রাবণ পিয়াকে না করে দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসে, যার জন্য পিয়া একটু অপমান বোধ করে। কিন্তু পিয়া গাড়ি নিয়ে বের হওয়ার পর দেখতে পায় শ্রাবণ আর মিথিলা হেসে হেসে কথা বলছে আর ঝালমুড়ি খাচ্ছে। শ্রাবণের করা অপমান আর মিথিলার সাথে হেসে হেসে কথা বলা দেখে রাগ উঠে যায়। এখন দেখা যাক এই রাগ নিয়ে পিয়া কতদূর পর্যন্ত যায়। মিথিলা, তোমাকে কালকের জন্য ধন্যবাদ। তুমি রোদের জন্য যা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো শুধু রোদ ভাইয়ার জন্য কিছু করিনি, আমি তিথির জন্য করেছি, দুটো ভালোবাসার মানুষের জন্য করেছি। একটা কথা জানেন, আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। কথাটা বলে শ্রাবণের দিকে তাকালে দেখতে পাই তার জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তারই দিকে, যেটা দেখে একটু মুচকি হেসে পানির বোতল হাতে নিয়ে বলতে লাগলো। আমি একটা কথা বিশ্বাস করি, ভালোবাসলেই পেতে হবে এমন কিছু না। আমি যদি তাকে মন থেকে ভালোবেসে থাকি তাহলে আল্লাহ ঠিকই আমাদের এক করে দেবে। এখন যত বাধাই আসুক না কেন আমাদের এক হতেই হবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে আমি দূর থেকে ভালোবেসে যাব সারা জীবন। প্রিয় মানুষটির কাছে থাকতে না পারি, কাছে থেকে ভালোবাসতে না পারি, তার চোখে চোখ নাই রাখতে পারি, হাতে হাত নাই ধরতে পারি, কিন্তু দূর থেকে তো তার ভালো থাকা, হাসি খুশি পরিবার, তার ভালোবাসার পরিবার দেখতে পারবো। আর তার এই সুখগুলোর মাঝে আমি তাকে পেয়ে যাব। সে আমার না হোক, কিন্তু ভালো থাকুক। আর কি চাই বলেন? কথাগুলো বলে হাতের বোতলে সিপি খুলে পানি খেতে নিল। আমিও যে প্রিয় মানুষটির ভালো থাকাকে দেখতে চাই। কথাটা আনমনে বিড়বিড় করে বলল শ্রাবণ, কিন্তু মিথিলার কানে পর্যন্ত ঠিকই কথা চলে যায়, যার জন্য সে শ্রাবণকে ডেকে ওঠে। কিছু কি বললেন? কথাটা শুনেও না শোনার ভান করে প্রশ্ন করলো, যা শুনে শ্রাবণ হকচকিয়ে গেলেও নিজেকে স্বাভাবিক করে নেয়। না কিছু না। বাসায় যাবে তো? চলো, আমি আজকে তোমাকে ড্রপ করে দিচ্ছি। কথাটা বলে শ্রাবণ গাড়ির দিকে এগিয়ে যায়। আর এদিকে মিথিলার মনে ভয় আর অভিমান দুটোই বাসায় বেঁধে নেয়। ভয় এই জন্য পাচ্ছে, যদি শ্রাবণের কোনো প্রিয় মানুষ থাকে, যদি কাউকে ভালোবাসে, তাহলে তার কি হবে, তার মন ভেঙে যাবে। আর অভিমান হয় শ্রাবণ তার থেকে কথাটা এড়িয়ে গেছে। সে স্পষ্ট শুনেছে কথাটা, কিন্তু এখন মুখের ওপর না করে দিল। অভিমান আর ভয় দুটো নিয়েই গাড়িতে গিয়ে বসলো।
মিথিলা গাড়িতে বসতেই গাড়ি চালানো শুরু করে। এর ফাঁকে একবার মিথিলার দিকে তাকিয়েছি অবশ্য। গাড়িতে উঠতে একটা স্যাড সং প্লে করে দেয় মিথিলা নিজেই। পিছনের সিটে দেখো কতগুলো চকলেট আর আইসক্রিমের বক্স রাখা আছে। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে মিথিলার হাবভাব পর করছিল শ্রাবণ। হঠাৎ করে গাল ফুলিয়ে রাখার কারণ সে বুঝতে পারল না, তাই শ্রাবণের জন্য কিনে রাখা আইসক্রিম আর চকলেটগুলো নিয়ে খেতে বলে। এতে মহারানীর মন একটু ভালো হয়, কিন্তু হলো তার উল্টো। গাড়ি থামান, আমি বলছি গাড়ি থামান। হঠাৎ গাড়ি থামাতে বলে একটু জোরে ব্রেক চাপে শ্রাবণ, যার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে মিথিলা। কি হয়েছে? এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামাতে বললে কেন? মিথিলার দিকে তাকিয়ে প্রশ্নগুলো করলো শ্রাবণ। আরে আরে কি করছো তুমি? এভাবে মাঝ রাস্তায় থেকে নেমে গেলে কেন? আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান। গাড়ি থেকে নেমে অভিমানে সুরে বলে মিথিলা। কিন্তু কেন? আর তুমি এখান থেকে একা একা যাবে কি করে? কোনো গাড়ি পাবে না তুমি, তাই চুপচাপ গাড়িতে উঠে বসো। আমি যাব না আপনার সাথে, বলেছি না। আপনি আপনার প্রিয় মানুষকে সাথে করে নিয়ে যান, আমি যাব না। আর আমি এখান থেকে একা একা যেতে পারবো, গাড়ি না পাই হেঁটে হেঁটেই যাব। মিথিলার কথা শুনে প্রথমে না বুঝলেও পরের কথাগুলো বুঝতে পেরে ঠোঁট চেপে হাসি আটকে রাখার চেষ্টা করলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই করি। আমি বরং চলে যাই। কথাটা বলে শ্রাবণ গাড়ি নিয়ে চলে গেল। আর মিথিলার রাগ অভিমানে ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে বসে কান্না করতে। একটু পরে হলেও তাই, মিথিলা কান্না করে দিল আর শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কি বেবি ডল, এখানে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? চলো আমরা তোমাকে দিয়ে আসি। শ্রাবণ চলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে আর মিথিলা একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো গাড়ি পাচ্ছে না যাওয়ার জন্য। হঠাৎ করে পিছন থেকে কেউ কথাগুলো বলতেই পিছনে তাকিয়ে দেখে 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো দেখে কিছু সময় ভুরু কুঁচকে দাঁড়িয়ে থেকে বলল, না লাগবে না, আমি একাই যেতে পারবো। কথাটা বলে ব্যাগ থেকে দ্রুত ফোন বের করে শ্রাবণীর নাম্বারে কল করে, কিন্তু শ্রাবণী ফোন রিসিভ করছে না, তাই বারবার ফোন করে যাচ্ছে। আরে চলো, আমরা তোমাকে খুব ভালোভাবে পৌঁছে দেব, কোনো সমস্যা নেই। কথাটা বলে উচ্চ শব্দে ছেলেগুলো হাসতে লাগলো। আবারও কান্না চলে আসে মিথিলার। সাথে রাগ হচ্ছে খুব, কেন সে শ্রাবণের কথা শুনে তার সাথে গেল না। শুধু শুধু রাগ দেখে এখন নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসলো। এখন সে কি করবে? এবার নিজের সাথে শ্রাবণের উপরও রাগ হচ্ছে। সে না হয় একটু রাগ করে বলেছে যাবে না, তাই বলে কি একটু জোর করতে পারলো না? মনে মনে ভেঙে পড়লো, উপরে উপরে নিজেকে শক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আরে লজ্জা পাচ্ছ কেন? আসো, আমরা তোমাকে বাবার কাছে নিয়ে যাব, কি বলিস তোরা? কথাটা বলে আবার সবাই হাসতে শুরু করে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। অনেক সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, এই যে সরি। হঠাৎ করে চিরচেনা কণ্ঠ শুনে মাথা তুলে তাকাই মিথিলা। সামনের মানুষকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। ভাই, আপনাদের অনেক ধন্যবাদ আমার উর্বিকে দেখে রাখার জন্য। আমি এখন চলে এসেছি, আপনারা যেতে পারেন। শ্রাবণের কথা শুনে ছেলেগুলো একবার মিথিলা তো একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে। আর মিথিলা শ্রাবণের কথা শুনে মুখ আপনা আপনি হা হয়ে যায়। ওই মিয়া, আমাদের বোকা পেয়েছো নাকি? কই থেকে উড়ে এসে বাজে কথা বলে চলেছো? ছেলেগুলোর মাঝে একটা ছেলে বলে উঠল, আরে ভাই, আমি মিথ্যে কথা বলছি না। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি বাড়িতে ফোন করছি, তখন বললে বিশ্বাস হবে। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে সামনে নিতেই একজন ছেলে বলল, ঠিক আছে, ফোন করতে হবে না, আমরা বিশ্বাস করছি। এই চল তোরা। কথাটা বলে ছেলেগুলো চলে গেল, কিন্তু মিথিলা এখনো মুখ হা করে তাকিয়ে আছে। মুখ বন্ধ করো, না হলে মাছি ঢুকে যাবে। কথাগুলো মিথিলার কর্ণপাত হতে মুখ বন্ধ করে নেয়। আপনি কেন এলেন শ্রাবণ? আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে কেন আবার শুধু শুধু ফিরে আসলেন? আপনার প্রিয় মানুষটি যদি একবার জানতে পারে তো কষ্ট পাবে। আচ্ছা, আপনি বুঝি অনেক ভালোবাসেন আপনার প্রিয় মানুষটিকে, দেখতে অনেক সুন্দর হবে। আমিও তো আপনাকে অনেক ভালোবাসি শ্রাবণ, তাহলে আপনি কেন বুঝতে পারলেন না? থাক, ভালোই হয়েছে আপনি কিছু বুঝতে পারেননি। নিজের ভাবনার মাঝেই হঠাৎ করে গাড়ির হর্ন বেজে ওঠায় চমকে যায় মিথিলা। যাকে নিয়ে তার এত ভাবনা, সেই দেখো গাড়িতে উঠে বসে আছে।
ওইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠে বসবে? ফোনে কিছু একটা করতে করতে মিথিলাকে বলল শ্রাবণ। যা শুনে মিথিলা মুখে কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে। মিথিলা গাড়িতে বসতেই একবার মিথিলার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, সিট বেল্ট লাগিয়ে বসতে হয়, সেটা কি ভুলে গেছো? চুপচাপ শুধু শ্রাবণের কথাগুলো শুনে গেল মিথিলা, কিন্তু কাজের কাজ কিছুই করলো না। যা দেখে শ্রাবণের রাগ হলেও কিছু বললো না। আই অ্যাম সরি। জানালার বাইরে তাকিয়ে ছোট্ট করে উত্তর দিল মিথিলা। আরে এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ির রাস্তা তো অপোজিট সাইডে, আপনি এই দিকে আমাকে নিয়ে যাচ্ছেন। জানালার বাইরে তাকিয়েছিল মিথিলা, কিন্তু হঠাৎ করে অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার মনে হলো এইটা তাদের বাড়ি যাওয়ার রাস্তা না। তাহলে শ্রাবণটাকে কোথায় নিয়ে যাচ্ছে? কৌতূহল দমে রাখতে না পেরে ইচ্ছে হয়েছে তাই বলে দিয়েছে সে। তোমাকে বিক্রি করে দিতে নিয়ে যাচ্ছি, শুনেছো? মিথিলা জানে শ্রাবণ এমনি এমনি এই কথাটা তাকে বলেছে, তাই ভয় না পেয়ে ফের প্রশ্ন করলো, মজা করবেন না, আমার এমনি কিছু ভালো লাগছে না, তাই চুপচাপ করে বলেন আমরা কোথায় যাচ্ছি। গেলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আই হোপ সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। শ্রাবণের কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না মিথিলা। সে ফের চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এই ঝগড়াটি ম্যাম, এখানে দাঁড়িয়ে কি করছেন? বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন বুঝি? বাসের জন্য দাঁড়িয়েছিল সায়নী, কিন্তু হঠাৎ করে অভির কণ্ঠ শুনে পাশে তাকিয়ে দেখে অভি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি আমাকে বারবার ঝগড়টে কেন বলেন? আমি কি আপনার মতো সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করি? নাকের পাটা ফুলে বলল সায়নী। না, তুমি তো ঝগড়াঝাটি একদম করতে পারো না, তুমি কত ভালো মেয়ে। কথাটা বলে সায়নীর গাল ধরে টেনে দিতেই অভির হাতে জল বসিয়ে দিল। এই আপনি আমার গাল টেনে দিলেন কেন? হ্যাঁ, আর এই রাস্তার মাঝে দাঁড়িয়ে কেউ এইভাবে গাল টানাটানি করে? বেয়াদব লোক একটা। বলে গাল দুটো ঘষে নিল সায়নী। আচ্ছা বলেন না, তোমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন নাকি? ভুরু জোড়া নাচিয়ে বলল অভি। গাধা, আর আপনার মাঝে কোনো তফাৎ নেই জানেন? বাস স্টপে কি সবাই বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে নাকি বাসের জন্য? দাঁত কটমট করে কথাগুলো বলল সায়নী। তুমি যা মেয়ে, তোমার দ্বারা সব সম্ভব। এইখান থেকে সরেন তো, কানের কাছে প্যান প্যান করে বিরক্ত করবেন না। অভিকে কথাগুলো বলে হাতের ঘড়ি দেখে নিল সায়নী। অনেকটা লেট হয়ে গেছে, আর একটু লেট হলে বাবা চিন্তা করবে। কিন্তু এদিকে সে তো বাস পাচ্ছে না, কি করে এখন বাড়িতে যাবে? কেউ চাইলে আমি তাকে পৌঁছে দিতে পারি। হেলমেট পরতে পরতে বলো অভি। সায়নী স্পষ্ট বুঝতে পেরেছে অভি তাকে ইঙ্গিত করেছে, কিন্তু অভি শুধু তার সাথে ঝগড়া করে বলে যেতে চাইছিল না। পরে কিছু একটা মনে হতেই বাইকের পিছনে বসে পড়ল। আয়নাই সায়নীকে বসতে দেখে মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ঝগড়াটে রানী এত চুপচাপ কেন? চুপচাপ বাইকে বসেছিল সায়নী, কিন্তু সেটা কেন জানি অভির ভালো লাগছিল না। তাই তো নিজে থেকে কথা বলা শুরু করলো। কেন আমি চুপচাপ আছি এটা আপনার সহ্য হয় না বুঝি? আমার সহ্য হবে না কেন? বলো, তুমি চুপচাপ থাকতে পারো না? এক নাম্বার ঝগড়াটে তো তুমি। কথাটা বলে আয়নায় একবার সায়নীকে দেখে নিল অভি, কিন্তু অভির কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না সায়নী, যার জন্য একটু অপমান বোধ করলো অভি। তাই সেও চুপচাপ বাইক চালানোতে মন দিল। এখনো কি মন খারাপ নাকি একটু হলেও ভালো হয়েছে? লুকিং গ্লাসের দিকে তাকে একবার মিথিলাকে দেখে নিয়ে বলল শ্রাবণ। একটু ওরা অনেক অনেক ভালো হয়ে গেছে। আজকের মতো খুশি আমি আগে হইনি। জানেন, বাচ্চাগুলোর সাথে আমি গল্প করছিলাম। আমার তখন মনে হয়েছিল আমাকে হয়তো তারা অনেক আগে থেকেই চেনে। কেমন এক নিমিষেই আমাকে আপন করে নিয়েছিল। সবাইকে সুন্দর মিষ্টি করে হেসে হেসে কথা বলছিল। আমার তাদের অনেক ভালো লেগেছে। আমার খুব ইচ্ছে করছিল তাদের সাথে আরও কিছু সময় কাটাতে। আচ্ছা শ্রাবণ, আপনি কি রোজ এখানে আসেন? আর আসলেও আমাকে নিয়ে আসবেন প্লিজ। শেষ কথাগুলো অনুরোধ সুরে বলল মিথিলা, যা দেখে মিথিলার অগোচরে হাসলো শ্রাবণ। শ্রাবণ মিথিলাকে নিয়ে একটা অনাথ আশ্রমে নিয়ে যায়। শ্রাবণ প্রায়শ এখানে আসে, বাচ্চাদের সাথে সময় পার করে যায়। এখানে আসলে তার সকল ক্লান্তি দূর হয়ে যায়, সেই সাথে বাচ্চাদের সাথে সারাদিন খেলাধুলা করতে পারে। মিথিলার মন খারাপ ছিল, তাই তাকে নিয়ে গেছিল যেন মন ভালো হয়ে যায়। সেখানেই সারাদিন কাটিয়েছিল তারা।
আচ্ছা ঠিক আছে, আমি যখন যাব তখন তোমাকেও নিয়ে যাব। কথাটা বলেই নীরবতায় নেমে পড়ল দুজনই। গাড়িতে কেউ আর কারোর সাথে কথা বলল না। মিথিলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল, আর শ্রাবণ গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে মিথিলাকে দেখে যাচ্ছে। কিন্তু শ্রাবণ হয়তো ভুলে গিয়েছে মেয়েদের দিকে যদি কেউ বারবার তাকায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি বোঝা যায়। মিথিলার ক্ষেত্রেও তাই। মিথিলা শ্রাবণের দিকে না তাকালেও সে ভালো করে বুঝতে পারছে তার ঠোঁট লেগে তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। মনের মাঝে প্রজাপতিরা ডানা ঝাপটাতে লাগলো, কিন্তু সেটা দীর্ঘ হলো না। সকালবেলা শ্রাবণের সেই কথাগুলো মনে পড়ে যায়, সেই সাথে বিলীন হয়ে যায় ঠোঁটের হাসি। মনের মাঝে নেমে আসে হাজারো অপ্রকাশিত কষ্ট। চোখগুলো ছলছল করে উঠল। না, তাকে তাড়াতাড়ি যেতে হবে। তাই ধরা গলায় কোনো রকম শ্রাবণকে তাড়াতাড়ি করে গাড়ি চালাতে বলো। তোমার কি কিছু নিয়ে মন খারাপ? আমি তো বলেছি আমি তোমাকে আবার নিয়ে যাব। মিথিলার কথাগুলো শুনলো না, কিন্তু মুখে কিছু বললো না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চুপ করে যায়। এখানে বাইক থামান। শ্রাবণীর কথা শুনে বাইক থামিয়ে দিল অভি। অভি বাইক থামাতেই বাইক থেকে নেমে যায় শ্রাবণী। আমি এখান থেকে একা একা যেতে পারবো, আপনাকে আর যেতে হবে না। কথাটা বলে চলে যাচ্ছিল শ্রাবণী, কিন্তু অভির কথায় চলে গিয়েও পিছন ফিরে তাকায়। আমি এত কষ্ট করে নিয়ে এলাম, আমাকে তো এক কাপ চা খাওয়াতে পারো, না হয় একটা ধন্যবাদ তো দিতে পারো। প্রথমত আমি বলিনি আমাকে সাহায্য করতে, দ্বিতীয়ত আমি তো ঝগড়ুটে, মিষ্টি কথা বলতে পারি না, তাই চা এবং ধন্যবাদ দিতে পারবো না। আপনি নিজের টাকায় চা কিনে খেয়ে নেবেন, কেমন মিস্টার অবিছবি? কথাটা বলে চলে যায় শ্রাবণী, আর অভি হাঁ করে ভেবে চলেছে এটা কি ধরনের মেয়ে। মুখে কোনো মধু নেই, যা আছে সব করলার মতো তেতো রস। আজকে নতুন একটা কথা জানতে পারলাম এই ঝগড়েটে। তুমি শুধু ঝগড়েটে নও, সেই সাথে একটা কিপটে। চোখে সানগ্লাস পরে বাইক নিয়ে চলে যায় অভি। সব কথা মনে রাখতে নেই, আর কিছু জিনিস নিয়ে আমাদের বেশি ভাবাও উচিত নয়। যেটা আমাদের মন খারাপের কারণ হয় সেটা আমাদের এগিয়ে চলা দরকার। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। মিথিলার বাড়ির সামনে গাড়ি থামিয়ে কথাগুলো বলো শ্রাবণ, যার প্রেক্ষিতে মিথিলা ছোট করে বলে, ঠিক আছে, এবার ভিতরে যাও, আর কোনো কিছু নিয়ে মন খারাপ করবে না, ওকে? কথাটা বলে মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয় শ্রাবণ। মিথিলা একটু হেসে গাড়ি থেকে নেমে যায়। এক পা সামনে রাখতেই ফের শ্রাবণের ডাকে পিছনে ফিরে তাকায়। তোমার এইগুলো রেখে গিয়েছো? বলেই হাতের ব্যাগগুলো দেখিয়ে দেয়। এই ব্যাগগুলো ভিতরে কিছু জিনিস আছে যেগুলো তাকে আশ্রমের বাচ্চাগুলো দিয়েছে। মুচকি হেসে ব্যাগগুলো নিয়ে ভিতরে চলে যায়, আর শ্রাবণ গাড়ি নিয়ে চলে যায় নিজের বাসায়। আপুই, শ্রাবণ ভাইয়া কি তোমাকে রোজ ড্রপ করে দিয়ে যায়? রাতের ডিনার করতে বসেছে সবাই। মিসেস তনয় শেখ আর আদনান শেখ আগেই খেয়ে রুমে চলে গেছে। তবে একবার চারিদিকে নজর বুলিয়ে অহনার দিকে চোখ গরম করে তাকালে অহনা হেসে দেয়, আর মিথিলা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। আসলে শ্রাবণ যখন মিথিলাকে ড্রপ করতে আসে তখন অহনা বাগান থেকে ভিতরে যাচ্ছিল। হঠাৎ করে শ্রাবণ আর মিথিলাকে দেখে একটু লুকিয়ে পড়ে। চুপচাপ করে খাওয়ায় মন দে বিয়াত্তব, সামনে না পরীক্ষা, একবার রেজাল্ট দিয়ে নি, তখন দেখবো কেমন হয়। কথাগুলো বলতে বলতে খাওয়া শেষ করে রুমে চলে যায় মিথিলা, আর অহনা মুচকি হেসে ধীর পায়ে খেতে লাগলো। তোমার নাম মিথিলা, তাই না? কৃষ্ণচূড়া গাছের নিচে বসেছিল মিথিলা। হঠাৎ করে কেউ তার কাছে তার নামই জানতে চাইলেন। চোখ তুলে তাকিয়ে দেখে পিয়া তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মিথিলা, বলেন কি বলবেন? কথাগুলো বলতে বলতে বসে থেকে দাঁড়িয়ে যায় মিথিলা, আর পিয়া একটু সামনে এগিয়ে এসে মিথিলার মুখোমুখি দাঁড়ায়। শ্রাবণ এর থেকে দূরে থাকবে, ওকে? শ্রাবণ শুধু আমার, আমি শ্রাবণকে ভালোবাসি, আর শ্রাবণ আমাকে, ঠিক আছে? কথাটা বলে মিথিলার উত্তরের আশা না করে সেখান থেকে চলে যায় পিয়া, আর এদিকে মিথিলার চোখ ছলছল করে উঠল। এটা ঠিক যে পিয়া শ্রাবণকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু সেটা শুধুমাত্র পিয়া নিজে। শ্রাবণ পিয়াকে সহ্য করতে পারে না, কিন্তু পুরো ভার্সিটিতে বলে বেড়ায় তারা শ্রাবণের মাঝে সম্পর্ক চলছে। প্রথম দিকে শ্রাবণ পিয়াকে এসব করতে নিষেধ করলেও পিয়া শোনেনি, তাই শ্রাবণও কিছু বলতে চায় না। যা ইচ্ছা হয় বলুক, সে তো জানে তার মনে কি আছে।
আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন শ্রাবণ। আপনি একটা মিথ্যাবাদী। কেন আমাকে মিথ্যে কথা বললেন আপনি? কান্না করতে করতে কথাগুলো বলল মিথিলা। পিয়া কথাগুলো বলে চলে যাওয়ার পর একই জায়গায় স্থির হয়ে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থেকে সব কিছু ভাবতে থাকে। তার কাছে সব কিছু কেমন জানি এলোমেলো লাগছিল। শ্রাবণ তো বলেছিল এসব নিয়ে বেশি চিন্তা না করতে, কিন্তু এখন তো পিয়ার কথা শুনে সব কিছু সত্যি মনে হচ্ছে। এই মিথিলা, কি হয়েছে তোর? তাড়াতাড়ি করে চল, ক্লাসে ম্যাম চলে যাবে। হ্যাঁ আসছি, দাঁড়া। কথাটা বলে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। চল এবার। মুখে হাসি টেনে সবার সামনে গিয়ে বলল, যেন সব কিছু স্বাভাবিক আছে। তুই ঠিক আছিস তো? চোখ মুখ এমন লাগছে কেন? মিথিলার ডান বাহুতে হাত দিয়ে পড়ল তিথি। তিথির কথা শুনে একটু ঘাবড়ে যায় মিথিলা, কিন্তু নিজেকে স্বাভাবিক করে নেয় মুহূর্তের মাঝে। আমি ঠিক আছি। আমার আবার কি হবে? চোখে একটা ময়লা পড়ে গিয়েছিল, তাই হয়তো চোখ ফুলে গেছে। এখন কি এখানে বসে থাকবি নাকি ক্লাসেও যাবি? কথাটা বলেই ক্লাসের দিকে হাঁটা দিল সবাই। কিরে তুই এখানে, আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে চলেছি। শ্রাবণের সামনে হাঁটুর ওপর ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল নীল। কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? এই নে পানি খা। কথাটা বলে নীলের দিকে পানির বোতল এগিয়ে দিল, আর বোতল সামনে পাওয়া মাত্রই ছো মেরে সেটা নিয়ে ঢকঢক করে অর্ধেক শেষ করে দিল। এত সময় মনে হয়েছিল একটু পানির জন্য তার জীবন শেষ হয়ে যাচ্ছিল। এবার বল কি হয়েছে? প্রিয়া কি করেছে জানিস তুই? এই মেয়েটার নাম নিষেধ করেছি না? চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে কথাটা বলল শ্রাবণ। আরে শুনবি তো আগে কি হয়েছে। আমি ক্যান্টিনে যাওয়ার সময় কিছু মেয়ের মুখে শুনলাম প্রিয়া নাকি সবাইকে বলে বেরিয়েছে তোর আর ওর মাঝে সম্পর্ক চলছে। আগে তাও আমাদের মাঝে ছিল কথাটা, কিন্তু এখন সম্পূর্ণ ভার্সিটিতে বলে চলেছে। এত সময় ভার্সিটির ছাদে বসে একটা টিম ঠিক করছিল শ্রাবণ। সামনে পরীক্ষা, তারপরে একটা ক্রিকেট ম্যাচ আছে যেটা ভার্সিটির ছাত্রদের নিয়ে। এর আগেও ভার্সিটির ছাত্রদের সাথে খেলা হয়েছে, কিন্তু এবার জুনিয়রদের নিয়ে টিম আপ করতে বলা হয়েছে। আগে যেহেতু তাদের সাথে খেলেছে, তাই তাদের সবাইকে আগে থেকেই চিনে, তাই নাম লিখতে সমস্যা হচ্ছিল না। ক্লাসের সময় হয়ে যাচ্ছিল বলে উঠে দাঁড়িয়েছিল মাত্র। তখনই নীল এসে বলতেই বিরক্তর সাথে রাগ হয় পিয়ার ওপর। এই মেয়েকে উচিত শিক্ষা না দিলে দেখছি হচ্ছে না। বিরক্তির লিমিট ক্রস করে গেছে। সেসব না হয় দেওয়া যাবে, কিন্তু একটা বুঝতে পারছি না পেতনির হঠাৎ করে হলোটা কি? যা ইচ্ছা হয় তাই হোক, আই ডোন্ট কেয়ার। ওর সাহস হয় কি করে আমার নামে এসব কথা বলার? রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে যায় শ্রাবণ। পেতনি আজ তো গেয়া। কথাটা বলে শীষ বাজাতে বাজাতে সেও চলে গেল। সত্যি করে বলতো তোর কি হয়েছে? আনমনা হয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল মিথিলা। হঠাৎ করে কানে কাছে কেউ কথা বলাই চমকে উঠে যায়। পাশে তাকিয়ে দেখে তার বান্ধবীগণ তার দিকে তাকিয়ে আছে। কই কিছু না তো। মিথ্যে কথা বলবি না। তখন ওয়াশরুম থেকেও কেমন চোখ মুখ লাল করে বের হলি, এখন আবার ক্লাসেও মন নেই। কি হয়েছে বল? পাশ থেকে বলো সায়নী, যা শুনে তিথিও বলল। হ্যাঁ, সায়নী তো ঠিক কথা বলছে। আনমনা হয়ে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? কথাটা বলে মিথিলার কপালে হাত রেখে দেখে নাই জ্বর এসেছে কিনা। কি জ্বর তো আসে নাই, শরীরের তাপমাত্রাও ঠিক আছে, তাহলে কি হয়েছে বলতো? আর একটু মাথা ব্যথা করছে আর শরীরটা একটু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আর তোর ভার্সিটিতে থাকার দরকার নেই, বাসায় চলে যা। আমিও তাই ভাবছি। আচ্ছা তোরা থাক, আমি আসি। কথাটা বলে ক্লাস থেকে সোজা বাহিরে চলে গেল। রাস্তায় বের হয়ে ভাবলো আজকেও হেঁটে বাসায় যাবে। যেই ভাবা সেই কাজ। আপনি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা শ্রাবণ। আপনাকে নিয়ে তৈরি হওয়া আমার ভালো লাগা, ভালোবাসা সবই একমাত্র আমি নিজের। আপনার সেই প্রিয় মানুষ প্রিয়া আপু, তাই না? প্রিয়া আপু আপনার জন্য একদম পারফেক্ট, আপনার প্রায় মানুষ হওয়ার যোগ্য। আমি আপনাকে দূর থেকে ভালোবেসে যাব, কখনো আমার ভালোবাসার প্রকাশ করব না। আজকের পর থেকে আমি আপনার থেকে দূরে চলে যাব, আর আপনার মায়ায় নিজেকে জড়াবো না। এই মেয়ে, দেখে চলতে পারো না? চোখ কোথায় রেখে এসেছো? রাস্তা দিয়ে কি করে হাঁটতে হয় জানো না? রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিল মিথিলা। একটা বাইক তার দিকেই ধেয়ে আসছিল।
তার খেয়াল তার মাঝে ছিল না। যদিও সে রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু বাইক চালক তার দিকে তেড়ে আসছিল, যেটা রাহাত দেখতে পাই এবং হাত ধরে আরেকটু সাইডে নিয়ে আসে। রাহাত ভাইয়া, তুমি তুমি কখন এসছো আর এখানে কি করছো? নিজের চিন্তার মাঝে কারোর কথা এবং হাতে টান পড়ায় পাশে ফিরে তাকিয়ে দেখে একটা ছেলে তার হাত ধরে আছে। হাত থেকে নজর সরিয়ে দেখে তার মামাতো ভাই রাহাত তার হাত ধরে টান দিয়েছে। কে আপনার ভাই? আমি কারো ভাই না, আর আপনি চোখে দেখে হাঁটবেন, ঠিক আছে? মিথিলার হাত ছেড়ে দিয়ে বুকের মাঝে হাত ভাঁজ করে বলল রাহাত।